প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বাদশ অধ্যায়ে অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন নং 3 নিয়ে। এই পর্বে আমরা দেখতে পাচ্ছি এখানে একদম ব্যাখ্যা আকারে আমাদের উদ্দীপকে সম্পূর্ণ অঙ্কের ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রথমে ক নাম্বারে করতে হবে পারিবারিক তহবিল, তারপর নির্ণয় করতে হবে সমাপনী নগদ তহবিল, অর্থাৎ এখানে বলা হয়েছে প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করতে, এবং সবার শেষে আমাদের প্রস্তুত করতে হবে আয় ব্যয় বিবরণী, অর্থাৎ এখান থেকে আমরা আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করব। তাহলে ইনফরমেশনগুলো আমরা দেখি। প্রথমে বলছে জনাব হান্না একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তিনি মাসে 30,000 টাকা বেতন পায়। তিনি যদি মাসে 30,000 টাকা বেতন পায় তাহলে 12 মাসে তিনি কত টাকা বেতন পাবে সেটা আমাদের প্রথমে বের করতে হবে। তাহলে 12 মাসে তিনি পাবে 3,60,000 টাকা। তারপর বলছে তিনি এবছর দুবার 20,000 টাকা করে বোনাস পায়। একবার যদি 20,000 টাকা পায়, তিনি বলেছে টোটাল 2বার বোনাস পায়, অর্থাৎ 2টা ঈদে সে বোনাস পায়। তাহলে একবার যদি 20,000 টাকা বোনাস পায়, 2বারে বোনাস পাবে 40,000 টাকা। তাহলে দেখো এই এতটুকু হচ্ছে তার টোটাল আয়ের পরিমাণ। এবার আমরা দেখতে পাচ্ছি তার 1 তারিখে কিছু উদ্বৃত্ত ছিল। এই 1 তারিখের উদ্বৃত্তগুলো দিয়ে আমরা সাধারণত আমাদের পারিবারিক তহবিলটা নির্ণয় করি। তাহলে দেখো এখানে কিন্তু আমরা পারিবারিক তহবিলটা বুঝে ফেললাম। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি নগদ তহবিল, এটা আমাদের জন্য একটা প্রারম্ভিক সম্পদ। বাড়ি ঘর, এটাও একটা প্রারম্ভিক সম্পদ। সরঞ্জাম, এটাও আমাদের জন্য একটা প্রারম্ভিক সম্পদ। তাহলে তিনটাকে যোগ করলে আমরা মোট প্রারম্ভিক সম্পদ পাবো, এবং প্রারম্ভিক সম্পদ থেকে যদি আমরা আমাদের প্রারম্ভিক দায়, এখানে একটাই প্রারম্ভিক দায় আছে ঋণ 40,000 টাকা, তাহলে মোট প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় মাইনাস করলে আমরা আমাদের পারিবারিক তহবিলটা পেয়ে যাব। এরপর দেখতে পাচ্ছি এখানে আরো কিছু প্রদান লেখা আছে, এবং এছাড়াও এখানে কিছু প্রাপ্তিও থাকতে পারে, অর্থাৎ টোটাল বছরে যা যা লেনদেন করা হয়েছে তা দেওয়া আছে। খাদ্য সামগ্রী ক্রয়, এটা আমাদের জন্য একটা প্রদান। সহকর্মীর ঋণ পরিশোধ, এটাও প্রদান। তারপর দেখো বলা হয়েছে ঔষধ এবং ডাক্তারের ফি প্রদান করা হয়েছে। বাড়ি মেরামত খরচ প্রদান করা হয়েছে। মোবাইল সেট ক্রয় করার সময় 14,000 টাকা প্রদান করেছি। বিদ্যুৎ ও টেলিফোন খরচ প্রদান করা হয়েছে 8,600। কাপড় চোপড় ক্রয় করা হলো 7,500 টাকা। এবার দেখো কৃষি ফসল বিক্রয় করা হয়েছে 48,500। যখন আমরা কৃষি ফসল বিক্রয় করব, এখান থেকে তো আমরা টাকা পাচ্ছি, অর্থাৎ আমাদের প্রাপ্তি হচ্ছে, তাহলে এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। তারপর ফ্রিজ ক্রয় করা হলো 36,000 টাকা। লেখাপড়ার খরচ প্রদান করা হয়েছে। ডিপিএস এ জমা, এটাও কিন্তু আমরা প্রদান করেছি। তাহলে দেখো এই পর্যন্ত আমরা প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে প্রাপ্তি এবং প্রদানের মধ্যে অংশগুলো দেখাবো। এছাড়াও আমাদের এখানে একটা সমন্বয় দেওয়া আছে, এবং সমন্বয়টা কিন্তু অবশ্যই আমরা অ্যাডজাস্ট করে দেখাবো। তাহলে এখানে আমাদের বিদ্যুৎ বিলের একটা সমন্বয় বলেছে বকেয়া রয়েছে, তার মানে আমরা বিদ্যুৎ বিল অলরেডি পরিশোধ করেছি 8,600 টাকা, এবং এটার সাথে আমাদের 3,400 টাকা বকেয়া যোগ আকারে মোট ব্যয়ের পরিমাণ দেখাতে হবে। আবার দেখো যেহেতু টাকা বকেয়া আছে, তাই এটা কিন্তু আবার আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে দায় অংশে যাবে। তাহলে এই ছিল আমাদের পুরো প্রশ্ন। এবার প্রথমে আমাদের বলা হয়েছে পারিবারিক তহবিল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা দেখি আমাদের মোট প্রারম্ভিক সম্পদ ছিল নগদ, তারপর বাড়ি ঘোড়া এবং সরঞ্জাম। আমরা এখানে মোট প্রারম্ভিক সম্পদ পাচ্ছি 5,68,000 টাকা। এবার এই 5,68,000 টাকা থেকে আমরা যদি আমাদের একটা মাত্র দায় 40,000 টাকা মাইনাস করি, তাহলে পারিবারিক তহবিলের পরিমাণ পাচ্ছি 5,28,000 টাকা। তাহলে এখানে আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ 5,28,000 টাকা। এবার চলে যাচ্ছি সমাপনী নগদ তহবিল। যেহেতু বলা হয়েছে সমাপনী নগদ তহবিল নির্ণয় করো, সো এখানে আমাদের প্রাপ্তি এবং প্রদান হিসাব প্রস্তুত করতে হবে। প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে প্রথমে আমরা এখানে প্রাপ্তি অংশে দেখি কি কি আছে। আমরা প্রথমে এখানে একটা প্রারম্ভিক নগদ তহবিল দেখেছিলাম, এবং সেই প্রারম্ভিক নগদ তহবিল দিয়েই আমরা আমাদের
প্রাপ্তি প্রদান হিসাবটা শুরু করি। তারপর এখানে আমরা 3টা প্রাপ্তি দেখেছি। প্রথমে বেতন, তারপর আছে বোনাস এবং সবার শেষে আছে কৃষি ফসল বিক্রয়। তো কৃষি ফসল বিক্রি করেও কিন্তু আমরা এখানে আমাদের প্রাপ্তি ঘটে। তাহলে আমরা মোট প্রাপ্তিগুলো দেখালাম। এবার আসি আমাদের প্রদান সমূহ। দেখো এখান থেকে আমরা কিন্তু দেখেছিলাম প্রত্যেকটাই আমাদের প্রদান, এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটাই প্রদান, শুধুমাত্র কৃষি ফসল বিক্রয় বাদ দিয়ে। তাহলে আমরা প্রশ্ন দেখে একদম সিরিয়ালি সবগুলো প্রদান একসাথে লিখে ফেলবো এবং সবগুলো প্রদান যদি আমরা যোগ করি তাহলে দেখো প্রথমে প্রাপ্তি অংশটা যোগ করে আমরা এখানে পাচ্ছি 4,60,500। তাহলে এই 4,60,500ই দুই পাশে ব্যালেন্স হিসেবে বসবে এবং এই 4,60,500 থেকে আমাদের একে একে প্রত্যেকটা প্রদান মাইনাস করতে হবে। তাহলে প্রত্যেকটা প্রদান মাইনাস করলে আমরা এখানে উদ্বৃত্তের অংশটা পাচ্ছি। তাহলে এখানে আমাদের সমাপনী নগদ তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে 1,59,400 টাকা। 1,59,400 টাকা, এটা হচ্ছে আমাদের উদ্বৃত্তের পরিমাণ বা সমাপনী নগদ তহবিলের পরিমাণ। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, আমাদের আয় ব্যয় বিবরণী প্রস্তুতকরণে। আমরা যদি আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে চাই আমরা আমাদের এই প্রাপ্তি প্রদান হিসাব থেকে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারি। তাহলে দেখো প্রথমে আমাদের আয়ের অংশে যাবে এই 3টি, প্রথমে বেতন প্রাপ্তি, বোনাস প্রাপ্তি এবং কৃষি ফসল বিক্রয়। তাহলে দেখি আমরা প্রথমে আয় ব্যয় বিবরণীর মধ্যে মোট আয় দেখতে পাচ্ছি 4,48,500। এখানে আমরা 3টা আয়কে যোগ করে দিলাম। এবার এখান থেকে আমাদের বাদ দিতে হবে ব্যয়সমূহ। তাহলে দেখো ব্যয়গুলো কি কি আছে। প্রথমে খাদ্য সামগ্রী ক্রয়, এটা আমাদের জন্য একটা ব্যয়। ঋণ প্রদান করা বা ঋণ পরিশোধ করা, এটা কিন্তু আমাদের ব্যয় না, উল্টো এটা হচ্ছে দায়ের পরিমাণটাকে কমিয়ে দেয়। তাহলে দায় আমাদের ছিল যে ঋণ, সেটা আমরা পরিশোধ করে দিয়েছি, তো দায়ের পরিমাণটা কমে গেছে। তারপর ঔষধ এবং ডাক্তারের ফি, এটা অফকোর্স আমাদের জন্য একটা ব্যয়। বাড়ি মেরামত খরচ, যেহেতু খরচ লেখাই আছে, এটাও আমাদের ব্যয়। মোবাইল সেট ক্রয়, আমরা যখন মোবাইল ক্রয় করি মোবাইল, এটা আমাদের জন্য একটা সম্পত্তি। বিদ্যুৎ এবং টেলিফোন খরচ, বিদ্যুৎ এবং টেলিফোন খরচ আমরা প্রদান করেছি এবং এটার সাথে আমাদের 3,400 টাকা বকেয়া ছিল, তাই 3,400 টাকা যোগ করে আমাদের একসাথে দেখাতে হবে। তারপর কাপড় চোপড় ক্রয় করেছি। তারপর ফ্রিজ ক্রয়, ফ্রিজ ক্রয় করলে আমাদের সম্পদ বেড়ে যায়, তাই এটা আমাদের সম্পদ অংশে চলে যাবে। তারপর লেখাপড়ার খরচ করেছি, এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়। ডিপিএস এ জমা করা হলো, এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। তাহলে দেখো যেগুলো টিকমার্ক করা শুধুমাত্র সেগুলোই আমাদের ব্যয়ের মধ্যে যাবে এবং এখানে একটাই সমন্বয় আমাদের যোগ হবে। তাহলে প্রথমে খাদ্য সামগ্রী ক্রয় 78,000, ঔষধ এবং ডাক্তারের ফি 18,000, বাড়ি মেরামত খরচ 31,000, তারপর টেলিফোন খরচ আমরা অলরেডি পরিশোধ করেছি 8,600 এবং এখান থেকে আমাদের বাদ দিতে হবে, এখানে আমাদের যোগ করে দেখাতে হবে বকেয়া 3,400। তাহলে টোটাল আমাদের এখানে গ্যাস, পানি, বিদ্যুৎ এবং টেলিফোন খরচ এই বাবদ আমরা টোটাল খরচ করেছি 12,000। এছাড়াও আছে কাপড় চোপড় ক্রয় এবং লেখাপড়ার খরচ। তাহলে দেখো আমরা যদি টোটাল ব্যয়ের পরিমাণ নির্ণয় করি আমরা এখানে আমাদের টোটাল ব্যয়ের পরিমাণ পাচ্ছি 1,88,500 টাকা। তাহলে অবশ্যই আমাদের আয়ের পরিমাণটাই বড় এবং যখন আমরা দেখতে পাই আমাদের আয়ের পরিমাণ বড় ঠিক তখন আমরা এখানেও অ্যান্সারটা অবশ্যই আয় উদ্বৃত্তই লিখব, কারণ আয় উদ্বৃত্ত কখন তৈরি হয়, যখন আয়ের পরিমাণটা বেশি থাকে। তাহলে এবার আমরা এই মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমাদের আয় উদ্বৃত্ত দাঁড়াচ্ছে 2,60,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের আয় উদ্বৃত্ত। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে দেখলাম পারিবারিক তহবিল, তারপর দেখলাম প্রাপ্তি প্রদান হিসাব এবং তারপর দেখলাম আয় ব্যয় বিবরণী। আশা করছি এই পুরো সৃজনশীলটাও সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।